মাইনের জন্য বা একটা শিওর জব আছে সেটার জন্য কেউ শিক্ষকতা করতে আসে না। আমি বলবো বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় আছেন, টিভিতে অনেক কথাবার্তা শুনি, কিন্তু কোথায় যে ওনারা প্রতিরোধ করছেন সেইটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদি একটা লিস্ট থেকেই থাকে যারা দাগি আর যারা তাহলে নির্দোষ ছিল, তারা কিসের কারণে আবার পরীক্ষায় বসলো? এমন কিছু জায়গা যেখানে বিজেপি ইলেকটোরাল সাকসেস পায়নি, সেখানে তার উপর বেশি নজর দিতে গিয়ে এই ধরনের একটা অস্ত্র যে সানাচ্ছে, বাংলার মাটিকে কেউ চিনলে পরে আমরা তো শত্রুকে নিজের ঘরে আশ্রয় দেওয়ার সংস্কৃতি রাখি। নিজের দলেই যদি কিছু দাগি লোক রেখে দিই, তাহলে আবার আমি অন্যের করাপশন নিয়ে কথা বলবো কি করে? তা আমার মনে হয় যে একটা ক্লেন্সিং অফ দ্য সিস্টেম প্রয়োজন, এটা ভীষণ প্রয়োজন। লোকসভা বিধানসভার মধ্যে এমন কিছু নতুন করে তো অনুপ্রবেশ ঘটেনি যে হঠাৎ করে এসআইআর এর মাধ্যমে আমি রোহিঙ্গা ধরবো, আমি বাংলাদেশি ধরবো। এই উদ্যোগ কেন? বিভেদগুলো আনার চেষ্টা, এই আমার নিজ দেশে পরবাসী হয়ে যাওয়ার যে ফিলিং ঢুকিয়ে দেওয়া, একটা ইনজেক্ট করা, এইটা আমার মনে হয় যে বিজেপিকে আখেরে কিছু ডিভিডেন্ড দেবে না। এখানে আমার মনে হচ্ছে যে এইসব এসআইআর বলে না, মানুষের মধ্যে একটা অদ্ভুত মানে একটা ফিয়ার সাইকো তৈরি করে ভাবছে সেইটা ডিভিডেন্ড পাবে। এটা গিমিক নয়, এটা একটা খুব প্ল্যান্ড ওয়ে অফ বুচারিং দ্য স্টেবল গভর্নমেন্ট অফ বেঙ্গল আমি বলবো। আজ আমার সঙ্গে রয়েছেন বৈশাখী ব্যানার্জি। দিদি, বাংলা হান্টে তোমাকে অনেক স্বাগত। ধন্যবাদ। তুমি যেহেতু একদম আমি সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি, কোনো রকম ইন্ট্রোডিউস ভনিতায় না গিয়ে, যেহেতু এখন একটা টালমাটাল পরিস্থিতি রাজ্যের, একেবারে একদিকে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছে, টেট পরীক্ষার্থীরা রাস্তায়, আর একদিকে দেখা যাচ্ছে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন, এসআইআর নিয়ে একটা শাসক বিরোধী একটা তুমুল তরজা চলছে। এরা শাসক বলছে এসআইআর করতে দেবে না, এদিকে কেন্দ্র থেকে এসআইআর করতে মরিয়া এবং বিজেপি থেকেও এসআইআর করতে মরিয়া। এই সব ইস্যু নিয়ে মানে আমি প্রথমেই তোমার কাছে জানতে চাবো যে তুমি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলে, তো এই যে 26,000 শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায়, তারা এতদিন একটা চাকরি তাদের মাথার উপরে ছিল, তাদের খরচা সমস্তটা, কিন্তু এখন তারা একেবারে নিঃস্ব, কি বলবে? না দেখুন, গত কয়েক বছর মানে আমাদের পূর্বতন শিক্ষামন্ত্রীর দুর্নীতির জন্য কতগুলো পরিবার যে এই ধরনের অসহায়তার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এবং আমার দুঃখ লাগে যে উনি এখন জামিনের জন্য গিয়ে আজকে আবার দেখলাম বলেছে যে আমাকে সমাজের কাছে গিয়ে দাঁড়াতে দিন। তো আমি জানতে চাই যে আমি তো বলবো যে এখন তো দেখছি বেলটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে, জেল নয়। তো উনি যেদিন বেল পাবেন, আমার ওনাকে একদম হাত জোর করে রিকোয়েস্ট হচ্ছে উনি যেন এই 26,000 পরিবারের সামনে গিয়ে দাঁড়ান। তারা যাতে ওনার থেকে বুঝে নিতে পারে যে আজ কেন তাদের জায়গা স্কুল বিদ্যালয়ের ক্লাসরুম না হয়ে কেন রাস্তা হলো, কেন তাদের চাকরি গেল, কার দুর্নীতির দায় মাথায় নিয়ে তারা এইভাবে চাকরিহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারোর সন্তান চিঠি লিখছে, কারুর বাবা মা কাতর আবেদন জানাচ্ছে, কারুর হাজবেন্ড বলছে যে আর পেরে উঠছে না। এগুলো না, এই হাহাকারটা আমার মনে হয় যে আমরা কিন্তু এটা যেন অভ্যস্ত না হয়ে যায়। এই যে হাহাকার, এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে গ্রুপ সিতে তাদেরকে দেখা যাবে যে কিভাবে চাকরি দেওয়া যায়, কিন্তু এরা তো টাকা দিয়েছিল বা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এই একটা জায়গায় আমি মনে করি যে চাকরির মানে জব ফর দ্য সেক অফ জবের জন্য কিন্তু কেউ লড়াই করছে না। আমার মনে হয় শিক্ষকতার চাকরিটা অন্য সমস্ত চাকরি থেকে একটু আলাদা। এটা ঠিক এরকম হ্যাঁ, মানে আমরা তো যারা শিক্ষকতা আমি করেছি, যারা করেন, তারা আই এম শিওর একই পদে অন্য অনেক জায়গায় আরো বেশি মাইনে পায়। মাইনের জন্য বা একটা শিওর জব আছে সেটার জন্য কেউ শিক্ষকতা করতে আসে না। তাই শিক্ষকদের আমি যদি গ্রুপ সি গ্রুপ ডিতে মানে রিহ্যাবিলিটেট করি, এটা ইটসেলফ খুব পেইনফুল। হ্যাঁ, এটা নিয়ে আমি জানি না এটা নিয়ে মানুষের কতটা যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি খুব যন্ত্রণা পাই এ ধরনের কথাবার্তা শুনে। কিন্তু আমি এটা আবার বলবো যে এই হাহাকারটা বন্ধ করার যে উদ্যোগ নেওয়া প্রয়োজন,
এখনকার যিনি শিক্ষামন্ত্রী আছেন আমি জানি উনি খুব মানে একেবারে সংস্কৃতি মনস্ক মানুষ, খুবই সিনেমা নাটক নিয়ে উনি ব্যস্ত থাকেন এবং আমরা জানি যে সিনেমার নাটক রসদ খুঁজে পায় হচ্ছে আমাদের বাস্তব থেকে। তো বাস্তবে যেখানে এত হাহাকার, আমি শিওর যে ওনার কানে সেটা পৌঁছচ্ছে এবং উনি নিশ্চয়ই শান্তিতে ঘুমোতে পারেন না। আর এই ছেলে মেয়েগুলো যারা বছরের পর বছর রাস্তায় থেকেছে, যারা মানে কতিপয় মানুষের লোভ লালসাকে স্যাটিসফাই করার জন্য কিছু দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায়ে যারা ভেতরে ঢুকেছে তার থেকে অসংখ্য মানুষ বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা নতুন জামা কাপড় পরে নিয়েছে, তারা আবার শাসক গোষ্ঠীর কোনো না কোনো কাছে লোক তৈরি করে নিয়েছে, যার থ্রু দিয়ে এই নেটওয়ার্ক তারা চালাবার চেষ্টা করছে। তো এই জায়গাটা আমার মনে হয় সতর্ক হওয়া দরকার। অলরেডি এতগুলো মানুষ সাফার করেছে আর করছে, আর এটা আমরা প্রত্যেক করছে এবং আবারও এসএসসি পরীক্ষা হয়ে গেল সম্প্রতি। এটা কি ভবিষ্যৎ? আমার তো দেখো, আমি একটা জায়গায় বলবো উইথ ডিউ রেসপেক্ট টু দ্য জুডিশিয়ারি অলসো, আমার খালি মনে হলো যে যদি একটা লিস্ট থেকেই থাকে যারা দাগি আর যারা তাহলে নির্দোষ ছিল, তারা কিসের কারণে আবার পরীক্ষায় বসলো, তাদের এতগুলো বছর নষ্ট হয়েছে, তাদের সম্মান নষ্ট হয়েছে, তাদের টাকা পয়সার মানে অনটন দেখা দিচ্ছে, এই ইনসিকিউরিটির জন্য দায় কার? আমার মনে হয় যে এই ইন্ট্রোস্পেকশনটা ভীষণভাবে দরকার। কারণ এটা তো মানে এই যাদেরকে আমরা রাস্তায় দেখছি, যাদেরকে আন্দোলনে দেখছি, তারা তো নিজের থেকে কেউ বাড়ির চৌখাট ডিঙিয়ে আন্দোলনে নেমে পড়েনি, এরা তো কেউ পলিটিক্যাল কাডার্স নয়। এদেরকে মনে রাখতে হবে যে এরা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় বঞ্চিত, এরা কোথাও গিয়ে অত্যন্ত বাজেভাবে প্রতারিত, এবং এই অসহায়তার কারণ তার নিজের পড়াশোনা না করা নয়, তার নিজের অক্ষমতা নয়, কিছু মানুষের করাপশন তাদেরকে বাধ্য করেছে এই জায়গাটায় নিয়ে আসতে। তো সেই জায়গাটা আমার মনে হয় এখনো প্রপারলি অ্যাড্রেস হয়নি। এই ইস্যুটা অত্যন্ত বার্নিং, আমার মনে হয় না এটা এত তাড়াতাড়ি হবে, মানে এটার কোনো বিহিত দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে একটা সিস্টেম্যাটিক করাপশন হয়েছে, মানে পুরো সিস্টেমটার আনাচে কানাচে করাপশন লুকিয়ে আছে। এবং আমি বলবো কিছু মানুষ, আমাদের আগে শিক্ষামন্ত্রী কতজন সহ জেলে গেছেন, তারা প্রত্যেকে আধিকারিক ছিলেন, তারা যে বেশিরভাগে বেল হয়ে গেছে এবং বেশিরভাগ এখন বুক ফুলিয়ে বলছে যে আমাকে তো ভেতরে রাখতে পারিনি, অতএব আমি ভালো। হ্যাঁ, এখন আমার তো ভালো মন্দের কনসেপ্ট গুলো গুলিয়ে যাচ্ছে দিনকে দিন দেখতে দেখতে। এবং আমি সত্যি কথা বলছি, আমার কাছে একটা জিনিস খুব পীড়া দিচ্ছে এটা ভাবতে, যে সিবিআই ইনভেস্টিগেশন, ইডির ইনভেস্টিগেশন, যে সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সির দিকে মানুষ তাকিয়েছিল যে বোধহয় তারা একদম দুর্নীতির মূলে গিয়ে পৌঁছবে, তারা কি করলো, তারা কি করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় জাস্টিস গাঙ্গুলি, তার বিষয়টাও না তুললেই নয়, মানে জাস্টিস গাঙ্গুলি তিনি বিষয়টা একটা তুলে দিয়ে তারপরে তো তিনি হাওয়া মানে হাওয়া হলেও না এটা নিয়ে এত আমি আর তুমি কথা বলতাম না। হাওয়ার বদলে উনি একটা রাজনৈতিক শিবিরের জামা কাপড় পরে ফেললেন, সেইটা হচ্ছে সবচেয়ে দুঃখের। যে আজ কিন্তু বরঞ্চ যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এটাকে একটা পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করবে ভেবেছিল বিজেপি, যে এই দেখো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তাহলে মানে মানুষের বলার সুযোগ পেয়ে গেল যে দেখো যে দুর্নীতি ধরেছিল সে তোমার দলের এমপি হয়ে বসেছে, তাহলে সেই দুর্নীতি ধরার পেছনে কি কোনো উদ্দেশ্য প্রণোদিত একটা আকাঙ্ক্ষা ছিল দিল্লির মসনদে পৌঁছানোর জন্য? এখন এইগুলো কি জানো তো, মানে হতেই পারতেন উনি এমপি হতেন, আরেকটু কয়েক বছর ওয়েট করে। মানুষের মনে না এইগুলো খুব ডিপ ইম্প্যাক্ট রেখে গেছে। এখন আমি দেখি যখন কেউ এই ধরনের লোকের সঙ্গে যখন আমি কথা বলি, আমি যেটা বলি ওদের মধ্যে না শত্রু মিত্রর এই প্রভেদটা ঘুচে যাচ্ছে, মানে ওরা একদম কনফিউজড যে আসলে কে দরদি হাত বাড়াচ্ছে, আসলে তারা ইউজড হচ্ছে কিনা অ্যাজ পলিটিক্যাল পন্স। না তাহলে তো দিদি, মানে তুমি যেটা বললে যে আরো কিছু বছর পরে হয়তো এমপি হতে পারতো, তাহলে কি মানে বিজেপিও আসল করে কি এটা ধরতে মানে ব্যর্থ? না, একেবারেই ব্যর্থ। তোমার মানে আমি তো বলবো যে শিক্ষা ব্যবস্থায় এই দুর্নীতি
যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু পেতেন সিপিএম এর বিরুদ্ধে, আমার মনে হয় যে ওই ছেলে মেয়েগুলো যতদিন রাস্তায় থাকতো তার থেকে অনেক বেশি দিন উনি নিজে রাস্তায় থাকতেন। ওনার অনশন আমরা দেখেছি, ওনার আন্দোলন দেখেছি। তো আমি বলবো বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় আছেন, টিভিতে অনেক কথাবার্তা শুনি, কিন্তু কোথায় যে ওনারা প্রতিরোধ করছেন সেইটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটা কনস্ট্রাকটিভ অপোজিশন যাকে বলে, দেখুন ওই কথায় কথায় লোককে অপমান করব, তার মানে সে তার জেন্ডার তুলে কথা বলবো, তার পরিবার তুলে কথা বলবো, এটা কোনো মানুষ ভালোভাবে নেয় না। যে কারণে কিন্তু বিজেপি নিজের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যে আদেও কি তারা ইন্টারেস্টেড। আপনি বলুন, এতবার করে প্রধানমন্ত্রী অমিত শাহ আসছে, কতবার তাদের মুখে শুনছেন যে শিক্ষাক্ষেত্রে এত ব্যাপক দুর্নীতি হয়ে গেছে। আচ্ছা, এই দেখো আমাদের রেজিমের এত পজিটিভ ইনক্লিনেশন আছে, আমরা এই সমস্ত চোরেদের ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে কি তাহলে সবসময় যেটা মানে সিপিএম কংগ্রেসের মুখে শোনা যায় যে দিদি মোদি একটা সেটিং, মানে সেটাও দেখো, আমি এই সেটিং এর কথা আমি বলতে পারবো না, কারণ এগুলো তো খুব উচ্চতর বিষয়। আমি যেটুকু নিজের বিশ্বাস থেকে বলি, আমার যেটা মনে হয়েছে যে বিজেপির এই পুরোটাই হচ্ছে একটা লিপ সার্ভিস। যতটা ভোটের জন্য একটা স্লোগান তোলার জন্য, একটা ঢু তোলার জন্য যতটা প্রয়োজন, ততক্ষণ করাপশন নিয়ে কথা বলছি। নিজের দলেই যদি কিছু দাগি লোক রেখে দিই, তাহলে আবার আমি অন্যের করাপশন নিয়ে কথা বলবো কি করে? তো আমার মনে হয় যে একটা ক্লেন্সিং অফ দ্য সিস্টেম প্রয়োজন, এটা ভীষণ প্রয়োজন। এবং মানে আমি জানি না যে কতদূর এই প্রেজেন্ট ব্যবস্থায়, তুমি যদি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বলো, যে জায়গাটার সম্পর্কে আমি জানি, আমি বলবো যে লাইফ ইজ টু শর্ট। মানে আমি কিছুদিন আগে দেখছিলাম যে কৃষ্ণকলিদি চলে গেছেন। হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট টু হার, আমি বলবো যে মানুষের জীবন তো ছোট, তার প্রয়োজন কতটা, আমাদের কতটা চুরির প্রয়োজন, যে আমরা মানে এই যে চোখ বন্ধ করে আগ্রাসী মানসিকতা নিয়ে সব পেতে হবে, সব পেতে হবে, এই সব পাওয়াটা থামবে কখন? মানে এই জায়গাটা যতক্ষণ না মানুষের লোভের ওপর একটা সর্ট অফ কন্ট্রোল করা যায়, ততক্ষণ কিন্তু করাপশন চলবে। এবং করাপশন আপরুট করে দেওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু আমি কোথাও দেখি না, না অপোজিশনের মধ্যে দেখি। যিনি এখন শিক্ষামন্ত্রী, তার যে আমরা আশা করেছিলাম যে পুরো খোলনলচে বদলাবার জন্য উনি অনেক হয়তো নতুন নতুন পলিসি আনবেন, ভালো ভালো লোকেদের আনবেন, কিন্তু ইটস লাইক সার্ভিং ওল্ড ওয়াইন ইন নিউ বটল। মানে এর বাইরে আমি কিছু দেখছি। আচ্ছা, আমরা যেহেতু সামনেই বিধানসভা ভোট, আমরা লোকসভার সময় শুনেছিলাম যে সিএএ একটা নতুন কথা, আবার এখন শুনছি এসআইআর। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের শাসক দলের সেনাপতি হিসেবে সবাই বলে, তিনি বলছেন যে এসআইআর বাংলায় করা যাবে না, এসআইআর করতে হলে লোকসভা আগে ভেঙে দিতে হবে, তাহলে আমরা সবাই পদত্যাগ করব, বিধানসভা ভোটের আগে কোনো এসআইআর করা যাবে না। মানে এটাকে তুমি কতটা সমর্থন? না, আমি তো মনে করি দিস ইজ এ ভেরি লজিক্যাল স্টেটমেন্ট। কারণ যে ভোটারদের ভোট পেয়ে এই লোকসভা, ভোটাররাই তো আবার গিয়ে বিধানসভায় যাবে। হঠাৎ করে লোকসভার বিধানসভার মধ্যে এমন কিছু নতুন করে তো অনুপ্রবেশ ঘটেনি যে হঠাৎ করে এসআইআর এর মাধ্যমে আমি রোহিঙ্গা ধরবো, আমি বাংলাদেশি ধরবো। এই উদ্যোগ কেন? মানে এই এসআইআরটা আমি মনে করি যে দেখো, প্রত্যেকটা জিনিসের না একটা পেছনে সুষ্ঠু ভাবনা চিন্তা থাকা উচিত। অ্যাটলিস্ট যখন when you are in administration, ভিন্ডিকটিভনেস আর মানে কারুকে বেগতিক অবস্থায় ফেলবো, এই মানসিকতার থেকে বেরিয়ে এসে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত। এসআইআর এর মাধ্যমে কি ঠিক ধরার চেষ্টা করা হচ্ছে? জেনুইন ভোটার, তাহলে এতদিন সে চেষ্টাটা ছিল না। মানে আমাদের প্রধানমন্ত্রী কতবার ধরে নির্বাচিত হয়েছেন, তাহলে কি উনি বলতে চান আগে তো দায় তার, যে তার মানে কি উনি অবৈধ ভোট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন? নিজেদের ইলেকশন ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলে দিচ্ছেন, যে ইলেকশন কমিশনের ওপরে মানুষ আস্থা রেখে চলে, যে পার্লামেন্টের ওপর মানুষ আশা ভরসা নিয়ে চলে, তাহলে সেই পার্লামেন্ট যারা তৈরি করলো, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠালাম, তাহলে আমরা কি সবাই ভোগ? এবং তুমি ভাবতে পারবে না কি অস্থিরতা তৈরি হয়েছে। আমার কত পরিচিত লোকেরা মানে যখন ফোন করে বলে যে আচ্ছা বলো তো, আমার এই ছেলে না এই ডকুমেন্টটা খুঁজে পাচ্ছি না, তাহলে কি ওর নাগরিকত্ব চলে যাবে? মানে ভয়, আরো ভয়।
এই ভয় দেখিয়ে মানে কিসের লাভ? এসআইআর একটা জুজু বানিয়ে কাকে ভয় দেখানোর চেষ্টা করছে? আমার মনে হয় এতে বিজেপির লাভের থেকে আখেরে ক্ষতি হবে, কারণ প্রত্যেকে না বিজেপিকে একটা ডিস্টেবিলাইজিং ফোর্স হিসেবে দেখছে, যে সবকিছু জায়গায় একটা এনআরকি ঢুকিয়ে দাও, এই এসআইআর এর নামে এনআরকি করো, এই সিএ এর নামে হঠাৎ করে ডিটেনশন ক্যাম্প হঠাৎ একটা নোটিশ আসা, মানে আমার কিরকম মনে হয় যে ওই হলারা যে হঠাৎ করে সকালবেলা উঠিয়ে একটা কিছু মনে হচ্ছে যে আজকে একটা কিছু। বিহারের ভোটেও তো আমরা দেখেছি, মানে বিহারের অনেক নাম বাদ পড়েছে। এবং শোনো, বিহার, বাংলা, মানে খুব দুঃখজনক ভাবে হচ্ছে যে এমন কিছু জায়গা যেখানে বিজেপি ইলেকটোরাল সাকসেস পায়নি, সেখানে তার উপর বেশি নজর দিতে গিয়ে এই ধরনের এক একটা অস্ত্র যে সানাচ্ছে, বাংলার মাটিকে কেউ চিনলে পরে আমরা তো শত্রুকে নিজের ঘরে আশ্রয় দেওয়ার সংস্কৃতি রাখি, তাহলে সেখানে কিছু মানুষ যারা আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা বড় হয়ে উঠেছি, আমরা আমাদের ধর্মের বিভেদ দেখিনি, কখনো ভাবিনি যে এই ঈদ সেলিব্রেট করে না, আমি দুর্গাপুজো, এই বিভেদগুলো আনার চেষ্টা, এই আমার নিজ দেশে পরবাসী হয়ে যাওয়ার যে ফিলিং ঢুকিয়ে দেওয়া, একটা ইনজেক্ট করা, এইটা আমার মনে হয় যে বিজেপিকে আখেরে কিছু ডিভিডেন্ড দেবে না। এটার মাধ্যমে ভুয়ো ভোটারও ধরা যাবে না, কারণ শোনো, যদি ভুয়ো ভোটার ধরার হয় না, তো তোমার তো জন্ম, মৃত্যু, এই সমস্ত যে রেজিস্ট্রেশন প্রসেসগুলো, এগুলো তো সব অফিসিয়ালি রেকর্ডেড, তো এগুলোকে নিয়ে তো তুমি তোমার কালচারটা করতে পারো। ডেট বা ভুতুরে ভোটার ধরার এসআইআর কি একমাত্র পথ? তুমি এমন কেন এটা মানে এসআইআর শুধু কি বাংলাকে দখল করার জন্য বিজেপি এসআইআর এর? এটা শুধু বাংলা বলবো না, এমন এমন প্রভিন্স যেখানে বিজেপি দাগ ফোটাতে পারছে না, সেইখানে আমার মনে হয় যে একটা রক্তচক্ষু দেখিয়ে যে এবার কিন্তু, যেমন কয়েক বছর আগে হচ্ছিল, এবার কিন্তু সিবিআইডি এমন করে ফেলবে পুরো বাংলা তছনছ হয়ে যাবে, এবার কিন্তু সিএ গিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আরে আলটিমেটলি তোমার যাদেরকে দিয়ে তুমি বিজেপিকে চালাচ্ছ, তারা যতক্ষণ না মানুষের জনমুখী হবে, তুমি দেখছো যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারকে রেকগনিশন দিচ্ছে কেনা আরবিআই, তো তুমি বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের অপমান করছে, তো তোমার কথা নেবে না আরবিআই এর মতো একটা ইনস্টিটিউশনের রেকগনিশনটা নেবে? মানুষ না আজকের দিনে বোকা নয়। শোনো, স্মার্টফোন প্রত্যেকটা মানুষের হাতে আছে, তো তারা বুঝছে যে একজন মানুষ তার সকাল রাত্রি মিলিয়ে সে মানুষের জন্য একটা জনমুখী একটা পলিসি আনছে, আর একটা দল সর্বক্ষণ এমন পলিসি ভাবছে যে পলিসি দিয়ে মানুষ শুধু ভয় পাচ্ছে। ভয় দিয়ে ভালোবাসা আনা যায় না। মানে ধরো এসআইআর হলো বাংলায়, যেরকম বিহারেও হলো, তারপরেও তৃণমূল জিতবে। আমার মুশকিল হচ্ছে জানো, যেটা বুঝতে পারছে না যে এসআইআর এ যারা বাদ যাবে, তারা যে তৃণমূলের ভোটার বাদ যাচ্ছে, এইরকম অলীক কল্পনা কে যে ঢুকিয়ে দেয় এদের মাথায়। আমি নিজেই দলটা করতে গিয়ে দেখেছিলাম যে দলটার মধ্যে না প্র্যাগম্যাটিক আলোচনার স্কোপ খুব কম। কেউ একটা ঢুক তুলে দিয়েছে, সেইটা মাথায় নিয়ে নিয়েছে, তারপরে সেটাকে মানে ইটারনালাইজ করা, যেটা এই যে একটা অদ্ভুত পারপিচুয়াল একটা ভয়ের প্রবাহ, একটা মানে এমন বাতাবরণ তৈরি করব যে এই মুহূর্তে সব গেল রব, এই সব নেতা মন্ত্রীকে ঢুকিয়ে দেবো। আরে সব নেতা মন্ত্রীকে ঢোকালে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরো নেতা মন্ত্রী তৈরি করবেন, কারণ তোমাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্পকে। ইভেন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিনের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকল্প। হ্যাঁ, তাহলে কি তুমি এটা বলবে যে এটা কি পলিটিক্যাল গিমিক ভোটের আগে? দেখো, আমার তো এটাকে পলিটিক্যাল গিমিক বলতে গিয়েও লজ্জা হচ্ছে। কেন বলছি যে গিমিক না কখনো ইভিল আনে না। গিমিকের একটা চটকদারি ব্যাপার থাকে, যেটার জন্য হয়তো খানিকক্ষণের জন্য একটা ওয়েভস আসে, কিন্তু এটার না এই এসআইআর এই ধরনের কনসেপ্টগুলোর পেছনে একটা সিনিস্টার মোটিভ আছে, ডিস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট। এটাই হচ্ছে বিষয়, যে পশ্চিমবঙ্গে লাগাতার এতগুলো বছর তুমি একটা জিনিস ভাববে যে কত সুন্দর পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে আমাদের বাংলায়।
নিশ্চয়ই রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, সিঙ্গুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, এগুলোতে নন্দীগ্রামে রক্ত ঝরেছে, সিঙ্গুরে লাগাতার আন্দোলন হয়েছে, কত মানুষের চোখের জল পড়েছে, কিন্তু কোথাও কিন্তু ব্লাড ডিডন্ট ডিসাইড দ্য ইস্যু। হ্যাঁ, ফিয়ার ডিডন্ট ডিসাইড দ্য ইস্যু। নিশ্চয়ই মনে হয়েছে শাসক গোষ্ঠী কোথাও গিয়ে ডিক্টেটোরিয়াল হয়েছে, তাকে রিপ্লেস করে একটা নতুন রেজিম এসছে। এইখানে আমার মনে হচ্ছে যে এইসব এসআইআর বলে না মানুষের মধ্যে একটা অদ্ভুত মানে একটা ফিয়ার সাইকো তৈরি করে ভাবছে সেইটা ডিভিডেন্ড পাবো। এটা গিমিক নয়, এটা একটা খুব প্ল্যান্ড ওয়ে অফ বুচারিং দ্য স্টেবল গভর্নমেন্ট অফ বেঙ্গল আমি বলবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।